সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। অবশ্যই কালকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে, যার জন্য দুটো বিগ ইনসিডেন্ট। একদিকে আমরা যদি ম্যাচটা জিততে পারি তাহলে নিশ্চিতভাবেই থার্ড রাউন্ড অফ কোয়ালিফায়ার, যেটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনসের থার্ড রাউন্ড, সেখানে আমরা পৌঁছতে পারবো এবং অবশ্যই সরাসরি এফসি এশিয়ান কাপ 2027-এর জন্য কোয়ালিফাই করতে পারবো। তো কালকের ম্যাচটা সন্ধ্যেবেলায় জো হরতিতে কুয়েতকে হারানোটা ভীষণভাবে আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং একইভাবে এই ম্যাচটা, এই দিনটা আরও বেশি মেমোরেবল হয়ে থাকবে, কারণ ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রী তার লাস্ট ম্যাচ, লাস্ট ড্যান্স আমরা দেখতে পাবো। এবং অবশ্যই সমস্ত প্লেয়াররা এই মুহূর্তে জানাচ্ছে যে সুনীল ভাইয়ের জন্য ম্যাচ জিততে হবে। কেউ বলছে যে আমরা ইন্সপিরেশন পেয়েছি, কেউ বলছে এখান থেকে কোথাও আমাদেরকে নতুন জার্নি স্টার্ট করতে হবে, তার আগে একটা বড় ফেয়ারওয়েল দরকার, এবং কেউ বলছে আমি সুনীল ভাইয়ের লাস্ট ম্যাচে গোলের জন্য অ্যাসিস্ট করতে চাই। তো কোথাও দাঁড়িয়ে যত জুনিয়র প্লেয়ার্সরা রয়েছে যারা সুনীল ছেত্রীর আন্ডারে এতদিন ধরে খেলছে বা সুনীল ছেত্রীকে ফলো করে কেউ কেউ উঠে এসেছে, তাদের কাছেও এই ম্যাচটা সমানভাবে গুরুত্বপূর্ণ, ইন্ডিয়ান ফ্যান্সদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তো সেই ম্যাচ নিয়ে ছোট্ট করে কথা বলবো, এবং তার পাশাপাশি প্লেয়ার রিলেটেড বেশ কিছু আপডেট রয়েছে, কন্ট্রাক্ট এক্সটেনশন থেকে শুরু করে রুমার থেকে শুরু করে সব কিছু নিয়েই যা কিছু আপডেট রয়েছে অবশ্যই শেয়ার করব। দেখো, প্রথম কথা হচ্ছে কালকের ম্যাচটা ইন্ডিয়া ভার্সেস কুয়েত, যেটা জোহরতিতে হবে সন্ধ্যাবেলায়। সেই ম্যাচটা আমাদের জন্য একটা মাস্ট উইন গেম। 3 পয়েন্ট আমাদেরকে আর্ন করতেই হবে, এবং সেটা আমাদের দেশের জন্য, আমাদের ফুটবলের জন্য সেটা দরকার, কারণ আমরা সেই 3 পয়েন্ট পেয়ে গেলে কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনসের থার্ড রাউন্ডে পৌঁছে যাব। এবং এর আগে আমরা কুয়েতকে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়েছি, তো এখান থেকে কোথাও একটা কনফিডেন্স থাকতেই পারে টিমের প্লেয়ারদের যে আমরা তাদেরকে আমাদের ঘরের মাঠেও হারাতে পারি। এবং আরও একটা দিক, যে যেহেতু ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ হতে যাচ্ছে, তো প্লেয়াররাও কোথাও একটা মোটিভেটেড থাকবে, কোথাও চার্জড হয়ে থাকবে যে এই ম্যাচটা জিততে হবে, আমাদের 3 পয়েন্ট আর্ন করতে হবে, ক্যাপ্টেনের লাস্ট ম্যাচটাকে কোথাও উইনিং মুমেন্টস দিয়ে মেমোরেবল করে রাখতে হবে। এবং কলকাতা, যুব ভারতী, কলকাতার ফ্যান্স, কলকাতা ফুটবল, তার সাথে সুনীল ছেত্রীর একটা একদম ছোটোবেলা থেকে সম্পর্ক, সেই জায়গাটাও একটা বিগ রোল প্লে করবে। তো সব দিক থেকে এই ম্যাচটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং দুজন প্লেয়ার, একদিকে গোলে গুরপ্রীত সিং সান্ধু, যেটা কোচ অলরেডি হিন্ট দিয়েছেন তিনি থাকতে পারেন, বাকি টিম কী হবে না হবে সেটা তো অন্য ব্যাপার, কারণ আমরা সব থেকে স্ট্রং টিমটাকেই নিশ্চিতভাবেই খেলতে দেখব। আর দ্বিতীয় যে প্লেয়ারের কথা স্পেশালি বলতে হবে, মানে গোলকিপারের কথাটা এই কারণে বললাম যে যেহেতু গত কয়েক ম্যাচে গোলকিপিং পজিশন নিয়ে ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের একটা বিক্ষোভ রীতিমতো ছিল, যে ভিশাল কৈদ দুটো পরপর সিজনে এরকম পিক ফর্মে রয়েছে, সে কেন বারবার নেগলেক্টেড হয়েছে। ইভেন যদি আমরা কিছু ম্যাচে অমরিন্দর সিংকেও খেলতে দেখতাম, কিছু ম্যাচ অমরিন্দর খেলেছিল, লেস ইম্পর্ট্যান্ট ম্যাচগুলো অমরিন্দর খেলেছিল, বেশিরভাগ যে গুরুত্বপূর্ণ ম্যাচ সেইগুলোতে আমরা গুরপ্রীতকে খেলতে দেখেছিলাম, কিছু কিছু সময় তাকে ফাম্বেল করতে দেখেছিলাম। হ্যাঁ, প্রচুর স্টেপস ভালো করেছে, বাট স্টিল একটা লার্জার ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স তারা কিন্তু চাইছিল যে এবার ভিশাল কৈদকেও ট্রাই করা হোক। যেহেতু এবার কালকের ম্যাচটা দেখো, সব দিক থেকে দেখতে গেলে একটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ, এবং হয়তো আপকামিং যে ম্যাচগুলো আসবে, এরপর আমরা কাতারকে দিয়ে আপাতত সেকেন্ড রাউন্ডে জার্নি শেষ করবো, সেই ম্যাচটা থেকেই হয়তো গুরপ্রীত সিং সান্ধু অফিসিয়াল ইন্ডিয়ান ফুটবল টিমের ক্যাপ্টেন হয়ে যাবে। তো তাকে বসানোটা এতটা হয়তো ইজি হবে না কোনো কোচের জন্য, নিশ্চিতভাবে সেটা একটা পয়েন্ট অফ ভিউ। বাট যদি কোথাও ফুটবল মেরিটের পয়েন্ট অফ ভিউ দেখা হয়, তাহলে সেখানে ভিশাল কৈদ কিন্তু একটু হলেও অ্যাহেড থাকতো। বাট স্টিল দেখা যাক বড় ম্যাচের প্লেয়ার গুরপ্রীত কত ভালো করে, কারণ আলটিমেট যেই খেলুক না কেন ইন্ডিয়ার জার্সি পরে খেলবে ভাই, 11টা প্লেয়ার দেশের জন্য লড়াই করবে, 3 নম্বর রাউন্ডে আমাদেরকে যেতে হবে, এই মোটিভ নিয়ে প্রত্যেকে মাঠে নামবে। এবং তার সাথে আরও একজন প্লেয়ার যার কথা আমি বলতে চাই পার্সোনালি, সেটা হচ্ছে এডমুন্ড লালরেন্ডিকা। আই লিগ থেকে বহু বছর পর আবার একজন প্লেয়ার কিন্তু টিমের যে স্কোয়াড রয়েছে কালকের ম্যাচের জন্য সেখানে ঢুকতে চলেছে। এবং স্পেশালি যত নতুন প্লেয়ার আইএসএল বা আই লিগ থেকে টিমে এইবারে এসেছে, নতুন যে কলগুলো হয়েছে, তার মধ্যে সবথেকে ইমপ্রেসিভ যে পারফরমেন্স, সেটা কিন্তু টিমের ট্রেনিং সেশনগুলোতে দেখিয়েছে এডমুন্ড লালরেন্ডিকা, যাকে আমরা একটা সময় দেখলাম যে ইন্টারকাশি থেকে বিদেশে গেল ট্রেনিং করতে। তো সেই জায়গাটা কিন্তু প্লেয়ারটা তৈরি করতে পেরেছে, যে ওর যে সিয়ার ট্যালেন্টটা রয়েছে, ওর যে ক্যাপাবিলিটিসগুলো রয়েছে, ওর যে পোটেন্সিয়ালটা রয়েছে, সেটা কোথাও টিম কোচিং স্টাফকেও শো করতে পেরেছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে বহুদিন পর আমরা আই লিগের কোনো প্লেয়ারকে স্টার্টিং 11-এও দেখতে পারি, স্কোয়াডে তো নিশ্চিতভাবেই থাকছে, কালকের ম্যাচে যে ম্যাচটা স্কোয়াড থাকছে সেই স্কোয়াডে তো নিশ্চিতভাবেই থাকছে। তো এই দুটো চমক রীতিমতো থাকতে চলেছে। বাকি টিমে আমার মনে হয় না যে বিরাট কিছু চমক থাকতে পারে বলে, কারণ ডিফেন্সিভ জোনটা কোথাও আমরা সন্দেশ ঝিঙ্গানকে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে মিস করব। একদিকে তো থার্ড রাউন্ডে যাওয়ার ম্যাচ, অপরদিকে সুনীল ছেত্রীর গুড বাই ম্যাচ, তো সব দিক থেকে আমরা সন্দেশ ঝিঙ্গানকে মিস করব। বাকি মোটামুটি আমি বলবো যে টিম কিন্তু আমাদের রেডি রয়েছে। আপুইয়া নেই, তার এক্সামের জন্য সে ব্যস্ত। বাকি যা মাঝমাঠের অবস্থা রয়েছে, ফরওয়ার্ড লাইন যা রয়েছে, সেই দিক থেকে আমরা কোথাও হ্যাঁ একটা
কনফিডেন্সের জায়গাতে থাকতে পারি যে এই ম্যাচটা থেকে আমরা 3 পয়েন্ট পাবো। বাকি যা ডিটেলস কথা রয়েছে সেটা কালকে হবে। এরপর অবশ্যই সরাসরি ঢুকতে হবে, বেশ কিছু প্লেয়ার রিলেটেড ব্যাপার রয়েছে, বেশ কিছু ট্রান্সফার রিলেটেড রুমার রয়েছে, আপডেট রয়েছে, কন্ট্রাক্ট এক্সটেনশন রয়েছে। তিনটে প্রথমে এক্সটেনশন অ্যান্ড অ্যানাউন্সমেন্টের কথা বলবো। এক হচ্ছে এলসিনহো ডায়াস, কালকে যার কথা বলেছিলাম যে চেন্নাই এফসি কিন্তু একটা টিজার রিলিজ করেছে। তো এলসিনহোই সেই প্লেয়ার যাকে ব্রাজিলিয়ান একটা টিজার দিয়ে রাখা হয়েছিল, তো তাকে 2 বছরের চুক্তিতে কিন্তু সই করানো হয়েছে। এতদিন অবধি আপডেট ছিল বা কথা বলছিলাম যে 1 বছরের চুক্তি 2025, না 2026 অবধি তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে চেন্নাই এফসিতে। এবং মনে করা হচ্ছে যে ওয়েন কোয়েলও তাহলে 2026 অবধি থাকতে পারেন, কারণ তিনি যেভাবে টিমটাকে সাজিয়ে নিচ্ছেন, যেভাবে তিনি প্লেয়ারদের এক্সটেনশন করিয়েছেন, যেভাবে তিনি সইগুলো করিয়েছেন, সবটাই কিন্তু প্ল্যানিং রয়েছে 2026 অবধি। তো এখান থেকে দাঁড়িয়ে চেন্নাই এফসি একটা লং টার্মে প্ল্যান করেছে, এটা দরকারও। যেভাবে এই সিজনে চেন্নাই এফসি শেষ করলো, যেভাবে টপ 6টা অধরা থাকতে 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 ফাইনালি টপ 6-এ পৌঁছে গেল চেন্নাই এফসি, সেটা পরবর্তী সিজনে এই যে প্ল্যানিং করে চেন্নাই এফসি মাঠে নামছে একদম শুরু থেকে, সব থেকে বেশি অ্যাক্টিভ টিম থেকে, যে ডোমেস্টিক সিগনেচারের ক্ষেত্রে, ফরেন প্লেয়ার সিগনেচারের ক্ষেত্রে, তো কোথাও সেটা কিন্তু লং টার্মে প্ল্যানিং দেখা যাচ্ছে। তো এলসিনোর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে 2026 অবধি। প্রচুর অ্যানাউন্সমেন্ট কিন্তু বাকি রয়েছে, চিমাচুকুর অ্যানাউন্সমেন্ট বাকি রয়েছে, একটা মেগা অ্যানাউন্সমেন্ট রয়েছে, কিয়ার নাসিরি রয়েছে, গুরকিরাজ সিং রয়েছে, প্রচুর অ্যানাউন্সমেন্ট কিন্তু বাকি রয়েছে, পেন্ডিং রয়েছে, আস্তে আস্তে আমরা দেখতে পাবো। আর দুটো কন্ট্রাক্ট এক্সটেনশন আজকে দুটো ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে। এক হচ্ছে মুম্বাই সিটি এফসি, তাদের ডিফেন্সের লিডার তিরি, তাকে কিন্তু আরও একটা সিজনের কন্ট্রাক্ট এক্সটেনশন দিয়েছে। যেই দিনকে ফাইনাল হয়, যেদিনকে মুম্বাই সিটি এফসি আইএসএল কাপ ফাইনাল জেতে, সেই দিনকে রুমার ছিল যে 3জন প্লেয়ার বেঙ্গালুরু এফসির পথে যাচ্ছে, তিরি, নোগুয়েরা অ্যান্ড পেরেরা ডায়াস। তিরি কিন্তু যাচ্ছে না, তিরি থেকে যাচ্ছে, তিরির সাথে 1 বছরের এক্সটেনশন হয়ে গেল। নোগুয়েরা অ্যান্ড পেরেরা ডায়াস সেই পথে রয়েছে, সেটা একটা অন্য ব্যাপার। আর দ্বিতীয় যে প্লেয়ারের এক্সটেনশন হয়েছে সেটা অনেকদিন আগে থেকে আমরা জেনে গেছিলাম, সেটা হচ্ছে কার্লোস দেলগাডো, যাকে ওড়িশা এফসি কিন্তু 2 বছরের এক্সটেনশন দিয়েছে 2026 অবধি। তো এর আগে অলরেডি মুর্তাদা ফলের সাথে 2025 অবধি চুক্তি রয়েছে, আহমেদ জাউর সাথে চুক্তি রয়েছে, দিয়েগো মরিসোর সাথে চুক্তি ছিল, রয় কৃষ্ণার সাথে এক্সটেনশন অলরেডি 25 অবধি করা হয়ে গেছে, কার্লোস দেলগাডোর সাথে 26 অবধি এক্সটেনশন হয়ে গেল। অ্যান্ড লাস্ট যে 6 নম্বর সিগনেচার হবে সেটা এই মুহূর্তে আমরা প্রায় জানি। সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু যখন আর্টিকেল বেরিয়ে আসবে বা ক্লাবের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে, তখন আমরা বুঝতে পারবো যে 2, 3, 4 কি কত মানে সিজনের জন্য চুক্তি হচ্ছে, সেটা পরে রিভিল হয়ে যাবে। এরপর কিছু রুমার্স রয়েছে, সেগুলো নিয়ে কথা বলে। যেমন প্রথমটা হচ্ছে যে জনি কাউকো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান থেকে কিন্তু যাচ্ছে, এবং জনি কাউকো যেভাবে ইঞ্জুরি থেকে ব্যাক করেছে, যেভাবে আন্তোনিও লোপেজ জাভাস তার উপরে ভরসা রেখেছেন, এবং যেভাবে তিনি তাকে ফিরিয়ে নিয়ে এসেছেন, হুগো বুমোকে আনরেজিস্টার্ড করে তাকে রেজিস্টার করানো হয়েছে, তার কিছু ম্যাচে সেই সুফলও মোহনবাগান পেয়েছে। একটা ম্যাচে 3টে অ্যাসিস্ট তাকে করতে দেখা গেছে, এবং কোথাও মাঝ মাঠে যে একটা স্ক্রিনিংয়ের যে খেলাটা, বা মাঝ মাঠে যে একটা লিডারশিপের গেমটা, অপোনেন্টকে খুব ভালো করে স্ক্রিন করা, রিড করা, ম্যাচের যে গেমের মুভমেন্টসগুলো রয়েছে সেটাকে খুব ভালোভাবে একজন সিনিয়র প্লেয়ার যেভাবে রিড করে, সেটাকে জনি কাউকো কিন্তু কন্টিনিউয়াসলি ম্যাচগুলোতে করেছে। সব ম্যাচে হয়তো আমরা মানে ধরাধুম অ্যাসিস্ট হয়তো দেখিনি, বাট যে কোথাও ইম্প্যাক্টটা অ্যান্তোনিও লোপেজ জাভাস তিনি চেয়েছিলেন, সেটা কিন্তু জনি কাউকোর মাধ্যমে হয়েছে। বাট এটা আমরা আগে থেকে জানতাম যে আগামী সিজনে জনি কাউকো থাকতে নাও পারে মোহনবাগানে, সেরকম একটা সম্ভাবনা প্রবল রয়েছে। তো সেই জনি কাউকোর কাছে কিন্তু বেশ কিছু ক্লাবের অফার থাকাটা খুব স্বাভাবিক ছিল, এবং তার মধ্যে একটা নতুন নাম যেটা বেরিয়েছে সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তারা কিন্তু চাইছে জনি কাউকোকে সই করাতে, তারা চাইছে জনি কাউকোকে ফ্রিতে সই করাতে, তার সার্ভিসটাকে আগামী সিজনের জন্য অ্যাভেল করতে। এবং এটা যথেষ্ট একটা ভালো সিগনেচার হবে যদি ফাইনালি নর্থ ইস্ট এই সিগনেচারটাকে কনভার্ট করতে পারে, যদি একদম ডিল ডানে কনভার্ট করতে পারে, তাহলে নিশ্চিতভাবে একটা বড় সিগনেচার হবে নর্থ ইস্টের নিরিখে। সো লেটস সি কি হয়। জনি কাউকো আইএসএলে থাকলে এটা জনি কাউকোর যে ফুটবলের যারা ফ্যান রয়েছে, জনি কাউকোর যারা কোয়ালিটিটা পছন্দ করে, তারা নিশ্চিতভাবেই খুশি হবে। অ্যান্ড লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ারের রুমার কিন্তু এই মুহূর্তে বহু জায়গা থেকে বেরিয়েছে। লেটেস্ট একটা রিপোর্ট কিন্তু সাত্বিক করেছে স্পোর্টস ক্রীড়া থেকে, যে রবসন রবিনহো যে বাংলাদেশ থেকে বেরিয়ে আসছে, যার বসুন্ধরার সাথে যে চুক্তি রয়েছে সেটা কমপ্লিট, এবং সেই প্লেয়ার কিন্তু আইএসএলে আসতে পারে, ইন্ডিয়াতে আসতে পারে, কিন্তু আই লিগ নয় বা বাংলাদেশের অন্য কোনো ক্লাব না, কারণ তার যে স্যালারি দ্যাটস টু মাচ হাই, এবং যেটা মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে দেখা যাবে যে নিয়ার অ্যাবাউট 5 crores। দ্যাটস হিউজ, যেটা সাউথ এশিয়াতে ওয়ান অফ দ্য হাইয়েস্ট একটা অ্যামাউন্ট পে করা হতো তাকে বসুন্ধরা কিংসের তরফ থেকে। সেই প্লেয়ার কিন্তু বসুন্ধরা ছাড়ছে কন্টিনিউয়াসলি, বেশ কিছু বছর কিন্তু বসুন্ধরাতে থাকলো, এবং মনে করা হচ্ছে যেহেতু তাদের কোচ অস্কার ব্রুজো বেরিয়ে আসছে, অস্কার ব্রুজোরও ডেস্টিনেশনটা আইএসএল হবে, আইএসএলের কোনো ক্লাবে সে জয়েন করতে পারে, তো সেই রাস্তা ধরে কিন্তু রবসন রবিনহো আসতে পারে। আরও বেশ কিছু প্লেয়ারকে তিনি হয়তো সেখান থেকে নিয়ে আসতে পারেন, অবশ্যই বিদেশি প্লেয়ার, বাংলাদেশি প্লেয়ার না, বিদেশি প্লেয়ার তিনি কিছু নিয়ে আসতে পারেন, এবং এই প্লেয়ারকে নিয়ে কিন্তু টানাপোড়েন আগামী দিনে চলতে পারে। বেশ কিছু ক্লাবের অফার হয়তো তার কাছে থাকতে পারে,
বাট লেটেস্ট যে রিউমারটা যেটা গত কয়েকদিনে ঘুরে বেড়াচ্ছে সেটা নিয়ে একটু আলোকপাত করা যাক। সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে একটা আবারও লিঙ্ক আপ। ইস্টবেঙ্গলের ইন্টারেস্ট দেখো দীর্ঘদিন ধরে এই প্লেয়ারকে নিয়ে ছিল, কারণ একটা সময়ে তো ভীষণভাবে একটা স্ট্রং রিউমার ছিল, প্রায় মাঝরাত্রে আপডেট উঠে আসে যে রবসন রবিনহোকে সই করানোর জন্য, মানে রবসন রবিনহোর সাথে একদম ফাইনাল স্টেজের কথা বলার জন্য ইস্টবেঙ্গলের প্রতিনিধি এবং তার যে প্রতিনিধি রয়েছে তারা মিটিংয়ে বসেছেন, এবং সেই মিটিংটা ইন্ডিয়াতে বা বাংলাদেশে নয়, সুদূর ইউকেতে হচ্ছে। তো একটা জায়গা কিন্তু অলরেডি তৈরি হয়েছিল যে ইস্টবেঙ্গলের একটা স্ট্রং লিঙ্ক আপ রয়েছে এই প্লেয়ারের সাথে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সিচুয়েশনকে দেখা হয় তাহলে দেখা যাবে যে দুজন ফরওয়ার্ড কিন্তু ইস্টবেঙ্গলের রয়েছে, অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে মাদি তালাল রয়েছে, সেন্ট্রাল মিডফিল্ডে সাউল ক্রেসপো রয়েছে, ডিফেন্স একজন প্লেয়ার রয়েছে। তাহলে খুব কমন হিসাবে যে হিসাবটাতে কার্লোস কোয়াদ্রা তিনি গত সিজনেও প্লেয়ার নিয়েছিলেন, সেই কমন হিসাবে দেখা যাবে যে ইস্টবেঙ্গলে কিন্তু একজন ডিফেন্ডার আসতে পারে বা এমন একজন প্লেয়ার আসতে পারে যে সেন্টার ব্যাকের পাশাপাশি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারে, যেটা তিনি হোসে আন্তোনিও পার্দোকে দিয়ে করানোর চেষ্টা করেছিলেন গত সিজনে। কিছু ম্যাচে তিনি সাকসেস পেয়েছিলেন, কিছু ম্যাচে সেটা হয়নি। তো এই ধরনের প্লেয়ার কিন্তু তার টার্গেট হতে পারে। তো সেই জায়গাতে আরও একজন উইঙ্গার বা উইঙ্গার কাম ফরওয়ার্ড অ্যাটাকিং মিডফিল্ডার এরকম প্লেয়ারকে কি তিনি আদৌ টার্গেট করবেন? তিনি কি ডিফেন্সের যে জায়গাটা রয়েছে সেটাকে স্যাক্রিফাইস করবেন, নাকি এখানে 7জন প্লেয়ারকে ইস্টবেঙ্গল সই করাবে, যে আরও একজন প্লেয়ারকে নিয়ে আসা হবে? সেটা পরবর্তীকালে দেখা যাবে যে সেটা নিয়ে টিম ম্যানেজমেন্ট মানে কোচিং স্টাফ তারা পুরো প্ল্যানটা কি করছে, যে কীভাবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ নামা হবে, কীভাবে ডুরান্ড কাপ, কীভাবে আইএসএল, কীভাবে সুপার কাপ, এই টুর্নামেন্টগুলোতে দেখা হবে। এবং এর সাথে আরও একটা রুমার রয়েছে, কতটা ঠিক ভুল আমি জানি না, কতটা তার সায়েন্টিফিক ব্যাপার রয়েছে আমি জানি না, যে শুধুমাত্র এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর জন্য নাকি এই প্লেয়ারকে ইস্টবেঙ্গল অফার করেছে, যে আপাতত কোয়ালিফিকেশনস রাউন্ডের জন্য তাকে নিয়ে আসা হবে। জানি না আজকের মডার্ন ডে ফুটবলে, প্রফেশনাল ফুটবলে এই ধরনের শর্ট টার্ম কন্ট্রাক্ট করা যায় কিনা, যতটুকু অন্ততপক্ষে আমার নলেজ রয়েছে সেখানে করা যায় না। বাট যারা এই ধরনের রুমার নিয়ে আসে, যারা এই ধরনের নিউজ কভার করে, তাদের নিশ্চিতভাবে নলেজটা হাই লেভেলে থাকে, তারা আরও বেটার জানতে পারবেন যে এই ধরনের কন্ট্রাক্ট কোনো প্লেয়ারের সাথে হয় কিনা। যতটুকু আমি জানি ততটুকু হয় না। এরকম আগে হতো যে ছোটো ছোটো ওই 2 মাস 3 মাস 1 মাসের কন্ট্রাক্ট হতো, একটা টুর্নামেন্টের জন্য কন্ট্রাক্ট হতো, সেটা আজকের দিনে হয় না। আজকের দিনে কন্ট্রাক্ট করতে গেলে কিন্তু একটা যে উইন্ডো টু উইন্ডো রয়েছে, সেই উইন্ডো টু উইন্ডো কিন্তু কন্ট্রাক্ট করতে হয়। তো সেটা যদি হয় যে একটা পুরো সিজনের জন্য কন্ট্রাক্ট, তাহলে সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের স্ট্র্যাটেজি আগামী দিনে কি বেরিয়ে আসবে ফরেন প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে, সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা তৈরি হবে। যেটা সবাই মনে করছে যে ডিফেন্ডার কাম ডিফেন্সিভ মিডফিল্ডার, সেই জায়গাকে স্যাক্রিফাইস করে আরও একজন ফরওয়ার্ডের প্লেয়ার নিয়ে আসা হচ্ছে, এটা কতটা ঠিক ডিসিশন, ভুল ডিসিশন, না এটা কোচের একটা আলাদা রকম স্ট্র্যাটেজি রয়েছে, চিন্তাভাবনা অন্য কিছু রয়েছে, সেটাও কিন্তু পরবর্তী সময় আমরা বুঝতে পারবো। তবে হ্যাঁ, বিভিন্ন জায়গাতে এটা রুমার্ড হয়ে বেরিয়ে আসছে যে রবসন রবিনোর সাথে কিন্তু ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ রয়েছে এবং সেটা ভালো জায়গাতে রয়েছে। সো স্টিল উই হ্যাভ টু ওয়েট ফর দ্য ফাইনাল থিংস। সো এটা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই তোমরা শেয়ার করতে থাকো, যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।